আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, 21 রাতে প্রথমেই বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা অবনত মস্তকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি আমাদের লাখো শহীদদের, মহান একাত্তরে যারা জীবন দিয়েছেন দেশকে রক্ষার জন্য, দেশের স্বাধীনতার জন্য, এবং পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যারা এই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, সংগঠন ভূমিকা পালন করেছেন, তাদের সবার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা আজ আলোচনা করব গত 15.5 বছরে যেসব মানুষেরা গুম খুনের শিকার হয়েছেন, এবং আমরা জানি যে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠিত হয়েছে। তারা অন্তর্বর্তীকালীন একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে রোমহর্ষক নানান বর্ণনা উঠে এসেছে। এই তদন্তের মাধ্যমে আমরা কি পেলাম, আরও কতদূর যাওয়া যাবে, বিচারিক প্রক্রিয়া কি হবে, যারা এর সঙ্গে জড়িত, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন, রয়েছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। আমি নূর খান লিটন, আপনার কাছে জানতে চাই, আপনিও এর সাথে আছেন, মানে গুমের সঙ্গে না, নিশ্চয়ই আপনি তদন্ত প্রক্রিয়ার সঙ্গে আছেন। তো কি পেলেন, কি পাওয়া যাচ্ছে? দেখেন, গত 15 বছর যে ঘটনাগুলো আমাদের সমাজে ঘটে গেছে, আমাদের রাষ্ট্রে ঘটেছে, এবং বিভিন্ন সময় আমরা যে কথাগুলো বলেছি, যে প্রশ্নগুলি রেখেছি, এবং পত্রপত্রিকা আপনাদের মিডিয়াতে যে বিষয়গুলি এসছে, বলা যায় তার প্রায় সব জিনিসই আমরা পেয়েছি, এবং সব জিনিস প্রমাণযোগ্য অবস্থায় পেয়েছি। যেমন ধরেন, আমরা জানতাম যে কিছু কিছু গোপন সেল আছে যেটার সন্ধান আসলে কেউ করতে পারছিল না, কিন্তু যে সমস্ত ভিকটিম ফিরে এসছে জীবন নিয়ে, তাদের দুই একজন যেভাবে বর্ণনা দিয়েছেন সেটা ছিল একটা লোমহর্ষক বর্ণনা। এবং আমরা যখন ওই জায়গাগুলি তাদের বক্তব্য অনুসারে খুঁজতে খুঁজতে বের করেছি, আমরা দেখেছি যে হ্যাঁ, ভয়াবহ একটা চিত্র। যেমন আপনি ভাবতে পারেন 4 ফিট বাই 5 ফিট একটা জায়গার মধ্যে একটা অংশ 1 ফিটের মতো জায়গা আছে যেখানে প্রস্রাব পায়খানা করার মতো, বাদ বাকি যে জায়গাটা 4 ফিট বাই 4 ফিট বা 4 ফিট বাই 3.5 ফিট, এই জায়গার মধ্যে 2.5 ফিটের একটা জায়গা দেখলাম আমরা, যে 2.5 ফিট দৈর্ঘ্যের একটি রুম। এরকম একটি জায়গায় মানুষকে আটকিয়ে রাখা হচ্ছে, এবং একদিন 2 দিন না, এটা মাসের পর মাস। এখন যদি প্রশ্ন করেন যে মাসের পর মাস আপনি বুঝলেন কি করে, প্রথম হচ্ছে যারা ফিরে এসছে তাদের অনেকের বক্তব্য এসছে এটা, আর আমরা ওখানে যে প্রমাণটা পেয়েছি সেটা হচ্ছে এই সেলগুলোতে মানুষ একটা করে আঁচড় দিয়েছে। গুহা মানব যেমন গুহার ভিতরে আঁচড় দিত, সংকেত দিত, এখানেও একটা দিন পার হয়েছে একটা করে আঁচড় দিয়েছে, কখনো নখ দিয়ে, কখনো হয়তো ইটের কণা দিয়ে, কখনো হয়তো থালাবাটি কিছু দিয়ে। এবং আমরা দুটি সেলে, একটা সেলে 182 দিন, একটা ছেলে সম্ভবত ±300 দিনের একটা হিসাব পেয়েছি। আমরা ওখানে এমন একটা অবস্থা পেয়েছি যে ওখানে ঘুটঘুটে অন্ধকার দিনের বেলায় আমরা টর্চ লাইট দিয়ে, একাধিক টর্চ লাইট ব্যবহার করে ওইখানে ঢুকতে হয়েছে। দিনের আলো তো প্রবেশের কোনো সুযোগ নাই, বাতাস যেটুকু পাওয়া যায় সেটা হচ্ছে সীমিত আকারে, এবং ঘুটঘুটে অন্ধকার এবং ময়লা জায়গাটা, এবং এক জায়গায় 10টা 12টা করে সেল দুই পাশে মিলিয়ে, দুই দিকে 2 লাইনে। এবং সেখানে যারা ছিল তারা তাদের মনের কথাগুলো ওখানে কিছু কিছু লেখার চেষ্টা করেছে। হয়তো কেউ ফিরে আসবে না এরকম একটা অবস্থা অনুধাবন করেছেন, সেখান থেকে কেউ লিখেছেন আই লাভ মাই ফ্যামিলি, কেউ লিখেছেন আই লাভ মাই কান্ট্রি, কেউ লিখেছেন বিজয় অনিবার্য, কেউ লিখেছেন সূরা আয়াত, এরকম কেউ কেউ মোবাইল নাম্বারও লিখেছেন। কোনো কোনো মোবাইল নাম্বার অস্পষ্ট, হয়তো 11টার জায়গা বা 10টার জায়গা 6টা সব মানে সংখ্যা পেয়েছি, অন্যগুলি পড়া যায় না। এক দুটি মোবাইল নাম্বার আমরা পেয়েছি, আমরা কাজ করছি ওই মোবাইল নাম্বার নিয়ে। এবং ওইখানে এই সেলগুলি আমাদেরকে কিন্তু কেউ, এই যে বাহিনীগুলির কাছে গিয়েছি, তাদের অফিসে গিয়েছি, তাদের নিয়ন্ত্রণাধীন জায়গাতেই এগুলি ছিল, কেউ কিন্তু আমাদের দেখিয়ে দেয়নি, বরং আমাদের ওই কয়টি সেল দেখিয়েছে, যেই কয়টি সেল অনেকটা মান সম্পন্ন। আমরা দেখলাম একটা জায়গায় যে
যে উপরে লেখা রেশন শপ, আমরা সব দেখে টেখে ঘুরে ফিরে আসতেছি, তখন আমাদের সন্দেহ হলো যে ঠিক আছে আমরা এই রেশন শপটাই দেখব। আমরা খুললাম, আচ্ছা, খোলার পর দেখলাম ওখানে প্রায় 8 বা 12টা সেল। যে সেল ওই যেটা বললেন 2.5 ফিট এটা বা কোন 3 বাহিনী? ফিট, এনএসআই, এইটা ডিজিএফআই, ডিবি? এই জিনিসটা আমরা পেয়েছি হচ্ছে র্যাবে। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখলাম, অথচ এরা আমাদেরকে অন্য সেল দেখিয়েছে দোতলায়, যেটা মোটামুটি 8-10 ফিট লম্বা চওড়া, যেখানে একাধিক ব্যক্তি রাখা হয়েছে। এই সেলগুলি আমাদের দেখিয়েছে, কিন্তু এইটা আমাদের দেখায়নি। আমরা নিজেরা আমরা খুঁজে বের করেছি। এবং সেইটার যে বর্ণনা, সেটা আসলে দেওয়া যাবে না, একটা মানুষ কাচ্চিত হতে পারবে না, ব্যাপারটা এরকম। আমরা এই স্থাপনাটা, আমার ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে নতুন, মানে খুব বেশি দিনের পুরানা না। এটার ডিজাইন, এটার স্ট্রাকচার বলেন, এটা সরকার অনুমোদিতই হওয়ার কথা, কারণ সরকারি কোনো ডিপার্টমেন্ট না কোনো ডিপার্টমেন্ট এটা তৈরি করেছে। তারপর আমরা দেখলাম চট্টগ্রামে, সেখানেও এরকম অবস্থা দেখলাম যে একটা রুম আছে, পাশে কম, লম্বায় 6 ফিট বা তার চেয়ে কম বেশি 6 ফিট, এক সাইডে প্যান বসানো রুমের ভিতরই, এবং পুরা রুমটাকে আপনার ত্রিপল দিয়ে ঢেকে রাখছে, আমরা যাতে না বুঝতে পারি। আমরা রুমের ভিতর ঢুকে, মানে রুমের দরজা ভিতর ঢোকা যায় না, তো এত স্পেস কম, ওটা টান দিচ্ছে যেই ত্রিপল, দেখি মাথায় ওই পয় নিষ্কাশন ব্যবস্থা, অর্থাৎ পায়খানা, কমোড না, লো প্যান, লো প্যান। তখন হিসাব করলাম যে এইটার বাইরে জায়গাটা কতটুকু হয়, কোনোভাবেই 4.5 ফিটের উপর না, ওইটা বাদ দিলে। আর এইদিকে 3 ফিট। এবং তখন মনে হলো যে এটা অবশ্যই ডিজাইন করা, সরকার কোনো না কোন ডিপার্টমেন্টের অনুমোদিত স্ট্রাকচারের বাইরে তো হওয়ার কথা না শহরে। জি। এবং আরও অবাক করার মতো সেটা হচ্ছে যে এই যে স্থাপনাগুলির কথা বলছি, এগুলি কিন্তু সবই শহরে আমরা পেয়েছি। নারায়ণগঞ্জে যে পেলাম জিজ্ঞাসাবাদের একটা জায়গা, যেটার সাথে একটু আন্ডারগ্রাউন্ডের মতো ব্যবস্থা আছে, যেখানে আমরা তাৎক্ষণিকভাবে দেখেছি টয়লেট, ওইটা টয়লেটের পাশে কি এটা আমরা আর খেয়াল করতে পারিনি, এবং সেটা ঢেকে রাখা হয়েছিল একটা কাপড় দিয়ে, মানে একটা ম্যাপের মতো কাপড় দিয়ে। আমরা ওইটা উঠিয়েছি, পরেই দেখি এই অবস্থা। তার মানে এই জিনিসগুলি দৃশ্যমান ছিল না, গোপন ছিল। আর একটা কমন প্যাটার্ন দেখলাম, সেটা হচ্ছে এই জায়গাগুলো, এই যে গোপন যে ইয়েগুলো, এগুলি সবই ওই অস্ত্রাগারের নিকটবর্তী এলাকায়। আচ্ছা। যাতে সার্বক্ষণিক, ওখানে তো পাহারা আছেই, স্পেশাল কোনো পাহারা দেওয়ার দরকার হয় না, যাতে কেউ চিহ্নিত না করতে পারে, আমার ধারণা। এবং আমরা ঘূর্ণীয়মান চেয়ার, যেটা ইলেকট্রিক, আমরা সেটা পেয়েছি। আমরা সিমটম দেখেছি যে জিজ্ঞাসাবাদের সময় কোনো জায়গায় আপনার উপরে যে কিছু একটা ঝুলানো ছিল, সব খুলে ফেলে সরানো হয়েছে, কিন্তু ওই নাটবোর্ডগুলি কিন্তু খোলা সম্ভব হয়নি। নিচের ইলেকট্রিক লাইনের সাথে বক্সের প্ল্যাটফর্মটা রয়ে গেছে, বক্সটা সরিয়ে ফেলা হয়েছে, যেগুলো ভিকটিমের বর্ণনার সাথে পরিষ্কার, যে মানুষকে এখানে ঝুলিয়ে উপরে নেওয়া হতো ইলেকট্রিক ইয়ে দিয়ে, এবং শক দেওয়া হলো, সেরকম জিনিস আমরা পেয়েছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনি যদি এই মুহূর্তে চিন্তা করেন যে আপনি একটি 3.25 ফিট বা 3.5 ফিট লম্বায় 4.5 ফিট একটা জায়গায় মাসের পর মাস বসে আছেন, আলোহীন, স্বল্প মাত্রায় বাতাস আছে, এবং সেখানে রাত কি দিন বোঝার কোনো উপায় নাই। আপনাকে যখন খাবারটা দিচ্ছে, যখন রুটি বা খিচুড়ি পাচ্ছেন, তখন আপনি বুঝতে পারছেন যে এটা সকালের খাবার। কেউ সপ্তাহে একদিন ভালো খাবার দিত, সেটা দেখে সে সপ্তাহ হিসাবটা করত, যারা বন্দি বেরিয়ে আসছে। এবং এদের অনেককেই পরবর্তীতে উপস্থাপন করা হয়েছে জঙ্গি অথবা অন্য নামে। দেখা গেছে আমরা যেটা দেখেছি, জঙ্গি হলো তাকে তো আইনে আশ্রয় নেওয়া যায়, মানে এদের উপস্থাপন করা হয়েছে এরকম ভাবে, চুল বড় বড়, দাড়ি, নখ। আসলে তাদেরকে আটক করা হয়েছে বহু আগে, এটার প্রমাণ হচ্ছে তাদের চুল, দাড়ি, সবকিছু। আমি আসবো আপনার কাছে নূর খালিদ, আপনার কাছে। তার আগে আপনার কাছে একটা প্রশ্ন উত্তর নিয়ে আমি একটু আশরাফের কাছে যাব।
যারা গুমের শিকার হয়েছিলেন রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক, আইন শৃঙ্খলার বিভিন্ন পর্যায়ের বাহিনী কর্তৃক, এরকম কতজন নিহত হয়েছেন, মানে নিহত হওয়ার কোনো ইয়ে আছে কিনা, আপনারা কোনো প্রমাণ দেখেন- পেয়েছেন কিনা, নাকি সবাই বেরিয়ে আসছে একটা সময়? দেখেন, প্রথম হচ্ছে আমরা তো গত 15 বছর দেখেছি অনেকের, যাদেরকে গুমের কথা বলা হয়েছে, অনেকের ডেড বডি রাস্তাঘাট, বিল, বাগানে, ব্রিজের গোড়ায়, নদী নালায়। আচ্ছা, এটা তো আমরা পেয়েছি। সেটাই, হ্যাঁ। আর একটা অংশ পেয়েছি যারা ফিরে এসছে, কথা টথা বলে নাই, দুই একজন আস্থা পেলে দুই একটা কথা বলছে, এইটা একটা অংশ। আর মিসিং এখনো রয়েছে, ঠিক পরিসংখ্যানটা এখন বলা সম্ভব না, কারণ আমরা দেখছি প্রতিদিনই অভিযোগ আমাদের কাছে আসছে। ফলে আমি এখন একটা সংখ্যা বললাম, দেখা গেল মূল সংখ্যাটা তার চেয়ে অনেক বেশি। আর এখনো যেহেতু অভিযোগ তো যাচাই এসেছিল বাছাই, 1600 সামথিং, তার মধ্যে এর ভিতর 700 যাচাই বাছাই করা হচ্ছে। এইটার ভিতরে যে সব কয়টি অভিযোগ সঠিকভাবে সংজ্ঞায়িত করা যাবে এটা বলা ঠিক না। এর ভিতর অনেক অভিযোগ আছে যেখানে ব্যক্তি রেষারেষির ঘটনা বলা হচ্ছে, মামলাও আছে ওরকম। তো সেটিকে আমি গুম হিসেবে ধরাটা আমার জন্য খুব কঠিন হবে। আশরাফ কায়সার, নিশ্চয়ই কোনো না কোনো কারণে বা আমাদের বিশেষ স্বার্থ উদ্ধারের জন্য এই মানুষগুলোকে গুম করা হয়েছিল। মানে কমন একটা কোয়েশ্চেন ইদানিং মানুষের ভিতর থেকে বের হয়, বিশেষ করে আজমেরি, ব্রিগেডিয়ার আজমেরি বেরিয়ে যাওয়ার পর থেকে, যে কেন তাদেরকে হত্যা না করে বাঁচিয়ে রাখা হলো। মানে এটা কি শুধুমাত্র তিলে তিলে যন্ত্রণা দেওয়ার জন্য, নাকি আসলে হত্যা করার কোনো প্ল্যানিং ছিল না? বিষয়টা কি? দেখুন, তারা মানে নূর ভাই যেমনটি বলছিলেন, আমরা কিন্তু ওই শাসনামল জুড়েও চেষ্টা করেছি এই কথাগুলো বলার। আমার মনে আছে 12 সালে নূর ভাই আমার সাথে আমরা একসাথেই কাজ করেছিলাম, মৌলিক অধিকার সুরক্ষা কমিটি, এবং 12 সাল মানে হাসিনা পলায়নের 12 বছর আগে। কিন্তু প্রেস ক্লাবে গিয়ে আমরা যখন তাদের একটি সমাবেশ করতে চেষ্টা করলাম, যে ভিকটিম পরিবারগুলোর, গিয়ে দেখলাম চুল ছাটা লোকের সব চেয়ার ভরে আছে, তারা প্রেস ক্লাব ঘিরে রেখেছে। আমরা কোনো ভিকটিমকে আনতে পারলাম না। এবং চুলছাটা মানে ডিজিএফআই, র্যাব, পুলিশ, সিআইডি, ডিবি, সবাই। আপনার প্রশ্ন হচ্ছে যে ব্রিগেডিয়ার আজমিকে কেন বাঁচিয়ে রাখা হলো 8.5 বছরের মতো, আমি কেন মেরে ফেলা হলো যাদেরকে না? গুম করা হয়েছে তাদেরকে এইভাবে টর্চারিং এর মাধ্যমে রাখা হচ্ছিল কেন? মানে কেন হত্যা তো করতে পারতো? দেখুন, হত্যা করে ফেললে তো ওই ব্যক্তি মরে গেলেন, আচ্ছা, কিন্তু টর্চার করলে তো ওই ব্যক্তি টর্চার্ড হলেন। এই বাহিনীগুলোর মধ্যে এটাও এক ধরনের নৃশংসতা, একটা আরো বেশি জিঘাংসা নৃশংসতা, ছিল। হ্যাঁ। এই বাহিনীগুলো কিন্তু নির্মম প্রক্রিয়া অবলম্বন করত, এবং এই বাহিনীগুলোকে ট্রেন করা হয়েছে বা ম্যানুয়াল তৈরি করা হয়েছে কি করে আপনি প্রতিপক্ষকে, ভিন্ন মতকে, এবং সরকার বা রাষ্ট্র ক্ষমতায় যারা জেকে আছেন তাদের দৃষ্টিতে যারা শত্রু, তাদেরকে কি করে আপনি আইনের বাইরে নিয়ে গিয়ে টর্চার করবেন, আটক করে রাখবেন এবং খুন করবেন, এর একটা ট্রেনিং তৈরি হয়েছিল। দেখুন, আমি রিপোর্টের যে সারাংশ আমরা দেখতে পেয়েছি বা কিছু অংশ দেখতে পেয়েছি, তাতে মনে হয়েছে যে বাহিনীগুলো মানে নিজেদের মধ্যে একটা আন্তঃযোগাযোগ ছিল। কখনো পুলিশের হাতে র্যাব তুলে দিচ্ছে, কখনো ডিজিএফআই পুলিশের হাতে তুলে দিচ্ছে। তার মানে তারা একে অন্যের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতেন। এমনকি ভারতের প্রতিরক্ষা বাহিনীর, ভারতের সেনাবাহিনী, ভারতের বিএসএফের সাথে, পুলিশের সাথে তাদের যোগসাজশ ছিল। আপনি দেখেছেন সীমান্ত পার হয়ে কাউকে শিলংয়ে, শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়েছে, ফিরিয়ে আনা হয়েছে ইত্যাদি। এখন আমার ধারণা যে জেনারেল আজমির ব্যাপারটা, অথবা ব্যারিস্টার আরমান, অথবা মাইকেল চাকমা, এখন দেখুন পুরো জিনিসটা এমন অন্ধকারের ভেতরে করা হয়েছে যাতে করে আপনি ঠিক বুঝতে পারবেন না কাকে কেন বাঁচিয়ে রাখা হয়েছে, কাকে কেন ব্রিজের গোড়ায় মারা হয়েছে, কাকে কেন নৌকার উপরে মারা হয়েছে। এবং প্রত্যেকটা মৃত্যুর বেশ কিছু, আমি জানি যে সুরতহাল রিপোর্ট করলে আরও ভালো হবে, ডিএনএ টেস্ট করলে আরও ভালো হবে, পেট কেটে ফেলা হতো, পায়ে বালুর বস্তা লাগিয়ে দেওয়া হতো যাতে করে পানির নিচে আপনি ডুবে যান। আপনি নারায়ণগঞ্জে দেখেছেন ওই প্রকৃষ্ট প্রমাণ। এখন পুলিশের চিফ অথবা র্যাবের চিফ যদি ক্ষমা চান, এটি কোনো মানে তাদেরকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। তারা গণহত্যা করেছেন, শেখ হাসিনা গণহত্যা শুরু করেছেন গুম খুন দিয়ে। কাজেই তারা যেভাবে মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাদের এই জায়গাগুলোতে শাস্তি পেতে হবে। আপনি আয়নাঘরের কথা বলুন, এই কমিশন ভিজিট করার আগে যারা আলামত নষ্ট করেছে, আপনি তাদেরকে খুঁজে বের করতে হবে। কারা বিদ্যুৎ যন্ত্র দিয়ে মানসিক অত্যাচার করার যন্ত্রটি সরিয়ে ফেলেছেন, কারা ওই যে উপর থেকে সিলিং থেকে ঝোলানোর তার তুর ছিঁড়ে ফেলেছেন, অথবা আপনার আয়নাঘরের যে জিনিসগুলো ঢেকে রেখেছেন। আমি শিওর যে র্যাবের আয়নাঘর তো সবচেয়ে বেশি পেয়েছে, 8টা বা 10টা বা 9টার কথা বলা হচ্ছে। অন্যান্য বাহিনীরও এমন রয়েছে। এমনকি সবচেয়ে যেটা
লোমহর্ষক এবং মর্মান্তিক। আমি নিজে যখন ডিজিএফআই এর সাথে আমাকে ডেকেছিল, তখন তারা আকারে ইঙ্গিতে বলতেও চেষ্টা করেছেন যে এদিকে আশেপাশে কোথাও আয়নাঘর রয়েছে। এটা যে তাদের চৌহদ্দির ভেতরে, সেটি কিন্তু আমরা তখন বুঝতে পারিনি। মানে এটি 2024 সালে আপনার ভাবতে কষ্ট হবে, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারের ভেতরে আয়নাঘর, এবং যেটিকে রেশন শপ, যেটিকে ট্রেনিং সেন্টার, যেটিকে অস্ত্রাগারের পাশে রাখা হতো যাতে করে তাদেরকে বাড়তি নিরাপত্তা দিতে হয় না। এখন এই ঘটনাটি এই শাসনের সবচেয়ে কালিমাযুক্ত। দেখেন 15 দিনের 2,500 মানুষ কিংবা 2,000 মানুষের মৃত্যু, সেটি তো অত্যন্ত মর্মান্তিক এবং বড় বিষয়। কিন্তু 15 বছর ধরে আপনি যে রাজনৈতিক প্রতিপক্ষকে, আপনার ভিন্নমত প্রদানকারীকে, মানবাধিকার কর্মীদেরকে, এমনকি 3 স্তরে গুম খুন হয়েছে। একটি হচ্ছে রাষ্ট্রের সরকারের প্রধান ব্যক্তি, তার প্রতিরক্ষা উপদেষ্টা এবং তার যে 4 জন বা 5 জন খুব কাছের লোক, জিয়াউল হাসান বলি, তারিক সিদ্দিকী বলি, বেনজির, হারুন কিংবা মনিরুল। কিন্তু তারপরে যেটি হয়েছে যে আপনি চাইলে মাস্তান ভাড়া না করে র্যাব ভাড়া করতে পারতেন কাউকে গুম খুন করার জন্য। পরবর্তীতে যেটি হয়েছে, র্যাব পুলিশরা আবার তাদের যে ব্যক্তিগত পছন্দ অপছন্দ, বিরোধ পারিবারিক কিংবা সামাজিক, সেটিকেও গুম খুনের জায়গায় নিয়ে গেছেন। আপনি ভাবতে পারেন যে অধিকাংশ লোক, যে নূর ভাই যেটি বলছিলেন, জঙ্গি হচ্ছে এই সরকার, গত সরকারের একটি ব্যবসা ছিল। জঙ্গিবাদ দিয়ে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। জঙ্গিবাদ তাদের সাজানো নাটক, যার সঙ্গী হয়েছিল পুলিশ, যার সঙ্গী হয়েছিল র্যাব। কত নিরপরাধ মানুষকে জঙ্গি বলে তাকে খুন করা হয়েছে। আমরা তখন টিভি স্ক্রলে দেখতাম নরসিংদীর একটি বাড়ি ঘেরাও করে রেখেছে, কল্যাণপুরের একটি বাড়ি ঘেরাও করে রেখেছে। আমি নিজে কল্যাণপুরের ওই বাড়ির কাছে গিয়েছিলাম যে আচ্ছা, এখানে যে জঙ্গিরা থাকতো আপনারা তাদের দেখেছেন কখনো? বলেছে না, তাদেরকে তারা নিয়ে এসেছিল অন্য জায়গার থেকে, এনে এখানে বানানো হয়েছে এবং ফ্লোরে বসিয়ে রেখে পেছন থেকে গুলি করে মারা হয়েছে। সরকার প্রধান শেখ হাসিনা, তার উপদেষ্টারা, তার যে মন্ত্রীবর্গ, সবাই এগুলো জানতেন। কাজেই এই মানবতা বিরোধী অপরাধ, এটি একটি নৃশংস জঘন্য অপরাধ। দেখুন, একজন মানুষ জঙ্গি হতে পারেন, এমনকি সমাজের চোখে ভয়ঙ্কর অপরাধীও হতে পারেন, তারও আইনের আশ্রয় পাওয়ার সুযোগ রয়েছে। আপনি কি করে একজন নাগরিককে আইনের আশ্রয় বহির্ভূত করে নিজের ইচ্ছা মতো, 2.5 ফিট ঘরে কেউ থাকতে পারে, 3 ফিট ঘরে তো পা গুটি মেরে বসারও উপায় থাকে না। মানে হত্যা করলে তো লাশ পাওয়া গেলে ওই যন্ত্রণা আরো, ওইটার চেয়ে আরো বেশি গুমের মধ্যে থাকে একদমই। এবং আপনি দেখেন আপনার পয় নিষ্কাশনটি আপনার ঠিক পাশেই, আপনার স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, আপনি পা মেলতে পারছেন না, আপনি জানেন না কত মাস হলো, কত বছর হলো। 8.5 বছর পরে একজন লোক বেরিয়ে এলো 5ই অগাস্টে, তার জীবনের 8.5টি বছর আপনি কি করে পূরণ করবেন? দেখুন, ওই সময়ে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী, তাদেরকে কিন্তু আমরা সোচ্চার হতে দেখিনি। কেননা তারা প্রত্যেকটা আগে কথিত, সবগুলো কথিত। যেমন সাংবাদিকতাকে আমি বলি অপসাংবাদিকতা যারা করতেন, অতএব কথিত মানবাধিকার কর্মী, যারা দিন শেষে আওয়ামী লীগ, এবং তাদের লজ্জা হওয়া উচিত, তাদের প্রফেশন থেকে সরে যাওয়া উচিত। কেননা তারা 15 বছরে 15টি শব্দ ব্যয় করেননি। তারা বলেছেন ভালোই তো, বিএনপি একটা জঙ্গি দল, জামাত একটা জঙ্গি দল, অতএব জঙ্গিদেরকে সরকার শায়েস্তা করছেন। দেখুন, এই সাজানো জঙ্গিবাদ, আওয়ামী লীগ 3টি ভুয়া নির্বাচন করেছে, আপনার শুদ্ধাচার পুরস্কার পেয়েছে বেনজির, পুলিশের লোকরা প্রমোশন পেয়েছে, অর্থ সম্পদ আহরণ করেছে। কিসের বিনিময়ে? সাধারণ মানুষকে হত্যা করে, আটকে রেখে, বিনা বিচারে হত্যা করে। এই ঘটনা, আমি গুম কমিশনের রিপোর্টটির সাধুবাদ জানাই, কিন্তু আমি মনে করি এই একটি কমিশন আমাদেরকে আগামী অনেক দিন চালাতে হবে। দেখুন, আপনি যেই নৌকাটির কথা আমরা শুনেছি, যেটি সুন্দরবনের ডাকাতদের কাছ থেকে আনা হয়েছে, সেটি ডিএনএ টেস্ট করুন। আপনি মানুষের সাক্ষ্য নিয়ে আয়নাঘরে আবার যান। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বাংলাদেশ যদি এই জায়গায় কার্পণ্য করে বা এই জায়গায় সময় কম দেয়, সে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধীকে আইডেন্টিফাই করতে ভুল করবে। নূর খান লিটন, আমি তো জানতে চাচ্ছি যে আপনারা তো অনেকেরই ইন্টারভিউ করেছেন, তাদের স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছেন, আমি আপনাকে একটা জিনিস বলি যে এই সমস্ত ভিকটিম এবং যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত, তাদের বক্তব্যের মধ্য দিয়ে এই বিষয়গুলি এসেছে। সেটাই আমরা সেই রিপোর্টের ভাষাগুলো জানতে চাচ্ছি। প্রত্যেকটার যথাযথ অনুসন্ধান চালিয়ে নামগুলি এসেছে। শেখ হাসিনা এই পুরো বিষয়টি জানতেন, তিনি নীল নকশা করেছেন, তিনি বাস্তবায়ন করেছেন। এটির বাইরে আর কিচ্ছু ভাবার সুযোগ নাই। কেন বলি আপনাকে, এইরকম গুরুতর অপরাধ সরকারের প্রধান থেকে নির্দেশিত না হলে, ধরেন ডিজিএফআই আমাকে নিয়ে গিয়ে বলল রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি আমার সম্পর্কে আপত্তি জানিয়েছেন,
ডিজিএফআই কার জন্য কাজ করত? ডিজিএফআই শেখ হাসিনার জন্য কাজ করত। আমি ঠিক জানি না প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ম্যান্ডেট কি, তাদের টার্মস অফ রেফারেন্স কি, কিন্তু আমি যেটি বুঝতে পেরেছি 4-5 দিন হাজিরা দিয়ে যে তারা শেখ হাসিনা দ্বারা নির্দেশিত হন। কাজেই ডিজিএফআই এর আয়নাঘরে যারা ছিলেন তারা শেখ হাসিনা দ্বারা নির্দেশিত হয়ে আয়নাঘরে ছিলেন, এবং তার হয়ে তারিক সিদ্দিকী, যিনি 15 বছর বাংলাদেশের উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রীর, তিনি দ্বিতীয় ব্যক্তি। এই প্রত্যেকটা লোককে আমি নিশ্চিত জানি ভিকটিমরা এই কথাগুলো বলেছেন। আরেকটা জিনিস হচ্ছে, ভিকটিমরা বললেন কি, দেখুন অনেক ভিকটিম কিন্তু মানসিক অসুস্থ হয়ে গেছিলেন, তারা কেউ বাইরে এসে ভয়ে কথা বলেননি। এটি একটি ভয়ের চাদরে ঢাকা অনুষ্ঠান। কাজেই এই লোকগুলো কিন্তু ভাবতে শুরু করেছিলেন। আপনি জানেন যে গুম হয়ে যাওয়ার পর একজন মানুষকে খুঁজে পেতে পরিবারকে কতগুলো দরজায় যেতে হয়েছে। কাজেই আমরা বলবো যে নির্দেশদাতা, হুকুমদাতা এরা যেন তদন্তের বাইরে না যান। প্রথম হচ্ছে, গত 15 বছরের প্রতিটি ঘটনার দায় শেখ হাসিনা এড়াতে পারবেন না। দিনের পর দিন যে ঘটনাগুলি ঘটে প্রধানমন্ত্রী জানবেন না, এটি ভাবার কোনো কারণ নেই। সেটি আমরা বিরতিতে যাব, একটা ছোট্ট বিরতি, দর্শক ফিরছে খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে। নূর লিটন, আপনার কাছে আমার প্রশ্ন যে ঢাকার বাইরে আপনি চট্টগ্রামের কথা বলছিলেন, আর কোন কোন জেলায় বা স্থানে এরকম আয়নাঘর কিংবা নির্যাতন কেন্দ্রে আমরা র্যাবের 8 বা 9টি জায়গায় গিয়েছি। সব জায়গায় আমরা গোপন কুঠারি বলেন বা সেল বলেন পেয়েছি। আমরা ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারের প্রেমিজের ভিতরে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটাকে আয়নাঘর বলা হয়, সেটা পেয়েছি। এবং আমরা বিভিন্ন মাধ্যমে আরও কিছু তথ্য পেয়েছি, যেগুলি ভবিষ্যতে আমরা যাচাই বাছাই করব। আরেকটা জিনিস মানে আমাদের খুব সতর্কতা থাকতে হবে, সেটা হচ্ছে এই এত ব্যাপক একটা ব্যাপার, এত বিস্তৃত এবং এত গভীরে প্রথিত এইটা, যে এই ব্যাপারে এখন পর্যন্ত আমাদের জানা, সবাই জানি আমরা, যে আমাদের সাক্ষীর নিরাপত্তামূলক কোনো আইন নেই, নিরাপত্তা ব্যবস্থাও নেই, আইনও নেই। দ্বিতীয় হচ্ছে, এই অপরাধের সাথে অনেকেই যুক্ত যারা সুযোগ খুঁজবেন দেশ ছেড়ে দেওয়ার। সুতরাং আমরা আলোচনাটুক ততটুক সীমিত রাখা আমাদের সবার জন্য ভালো। সেটা হচ্ছে যাতে কমিশন একটা সুষ্ঠু অনুসন্ধানমূলক রিপোর্ট দিতে পারে, যে রিপোর্টের ভিত্তিতে আগামী দিনে সরকার চাইলে স্পেশাল ট্রাইব্যুনাল হোক বা প্রচলিত যেই আইনি ব্যবস্থা আছে সেখানে এদের বিচার করতে পারে। স্যার, আপনি বলছিলেন যে এই সব ঘটনার সঙ্গে যারা জড়িত বা যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আইনের আওতায় তো অবশ্যই আনতে হবে, কিন্তু আমরা দেখছি যে আইনের আওতায় আনার আগে যারা অভিযুক্ত বা প্রমাণও পাওয়া গেছে, আমি তদন্ত সংক্রান্ত কমিশনের কথা বলছি না, কিন্তু আমরা জানি যে রাশেদ আলী, ব্রিগেডিয়ার রাশেদ আলী, তার মতো ব্যক্তিরা পালিয়ে গেছে। ইলিয়াস আলী গুমের সঙ্গে যিনি সরাসরি জড়িত এবং এই টেলিভিশন দখল প্রক্রিয়ার সঙ্গেও জড়িত ছিল, তিনি তো দেশের বাইরে চলে গেছেন। এই পিরিয়ডে ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার যে গঠিত হয়েছে তারপরে, দেখুন আমরা জানি অনেক অভিযুক্ত ব্যক্তি, চিহ্নিত ব্যক্তি যাদেরকে আইনের আওতায় আনা জরুরি ছিল, তারা বিভিন্নভাবে দেশ থেকে পালিয়ে গেছেন। এখন এটি একটি বাস্তবতা, কিন্তু আমরা চাই না যে তদন্তকে ব্যাঘাত ঘটুক এমন কোনো তথ্য দিতে, যাতে করে অন্য যারা আছেন, দেখুন তারা সবাই সুযোগ সন্ধানী, তারা বেপরোয়া। আপনার মনে রাখতে হবে তারা মানুষ হত্যাকারী, কাজে তাদের জীবনের জন্য তারা যে কোনো ধরনের প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারে, সেটা দেশে অস্থিতিশীলতা তৈরি করা হোক, অন্য আরও জীবন কেড়ে নেওয়া হোক। কাজেই আমাদেরকে খুব স্পর্শকাতরভাবে আগাতে হবে। আমার মনে হয়েছে যে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই যে শেখ হাসিনার নেতৃত্বাধীন গুম, খুন, বিনা বিচারে হত্যা, এটি একটি অনন্য নির্মমতার উদাহরণ। এটির ভেতরে যে স্তরের মানুষ যুক্ত ছিল সবাইকে আপনার সামনে আনতে হবে, ভিকটিমের নিরাপত্তা দিতে হবে। এবং আপনি যেই ইঙ্গিত করছেন ডিজিএফআইয়ের ভেতরে কিংবা র্যাবের ভেতরে, দেখুন র্যাব বিলুপ্তি আমরা অনেক দিন থেকে বলে আসছি। আপনি একটি বিশেষ কারণে র্যাব করেছিলেন, কিছু ভালো ফল হয়তো দিয়েছিল, অধিকাংশ খারাপ ফল দিয়েছে। এটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে দিলে পৃথিবীর কাছে বাংলাদেশ ব্র্যান্ডের যে ইমেজটা আপনি তুলে ধরতে পারবেন, সেটি হচ্ছে মানবাধিকারের পক্ষে একটি রাষ্ট্র। দেখুন কুইক রেন্টাল একটা জরুরি কারণে মানুষ করে, তারপরে সেটি বাদ দিয়ে দেয়। আওয়ামী লীগ তা করেনি দুর্নীতি করবে বলে। র্যাব বাদ দিয়ে দেওয়ার কথা ছিল, সেটি বিলুপ্ত করেনি, তাকে দিয়ে প্রতিপক্ষের মানুষকে হত্যা করবে, আটক করবে, বিনা বিচারে নির্যাতন করবে। র্যাবের প্রত্যেকটা
সেন্টারে আপনার যেখানে যেখানে র্যাব বাহিনী ছিল সেখানেই আয়নাঘরের অস্তিত্ব ছিল, সেখানেই টর্চার সেলের অস্তিত্ব ছিল। এগুলো আপনি চিন্তা করেন একজন নাগরিককে তার আইনগত অধিকার থেকে বঞ্চিত করে আটকে রাখা পৃথিবীর জঘন্যতম অপরাধ। এখন আমরা মনে করি যে এই কমিশনকে তার পরবর্তী রিপোর্ট দিতে হবে। এই কমিশনটি বাংলাদেশে আগামী 2 বছর 5 বছর টিকে থাক এবং এই পরিবারগুলোর আশার প্রদীপ হয়ে থাকুক, এবং এই পরিবারগুলো যেন জানতে পারে তাদের স্বজনদের কিভাবে হত্যা করা হয়েছে, আটকে রাখা হয়েছিল, কি করে তারা, আপনি জানেন অনেক মানুষ, আপনি নিজেই জিজ্ঞেস করছিলেন যে তারা নিখোঁজ হয়েছেন। আপনি ভাবতে পারেন একটি রাষ্ট্রে একজন নাগরিক নিখোঁজ হয়ে আছেন গত 15 বছর ধরে, তার কোনো খোঁজ নাই, এবং বাস্তবতা হচ্ছে তার খোঁজ আপনি আর পাবেন না, কেননা তাকে হয়তো কোথাও মেরে ফেলা হয়েছে, কোথাও ক্রস ফায়ারের নামে মেরে ফেলা হয়েছে। আমরা প্রত্যেকটা বাহিনীকে জবাবদিহিতার আওতায় দেখতে চাই, এবং এই বাহিনীগুলো যেন ভবিষ্যতে নাগরিক অধিকার হরণ না করে, এবং রাশেদ আলীর মতো লোক যেন বাংলাদেশের কোনো বাহিনীতে তৈরি না হয়, অথবা আকবরের মতো লোক, সেটি আমাদের নিশ্চিত করতে হবে। নূর খান লিটন, গুম সংক্রান্ত কমিশন নিশ্চয়ই আরও দীর্ঘদিন কাজ করবে। তাদের এই তদন্ত বিচারিক প্রক্রিয়ায় কতখানি কাজে লাগবে? দেখেন, একটা অনুসন্ধান রিপোর্ট যদি সরকার চায় বা তদন্তকারী কোনো প্রতিষ্ঠান চায় ব্যবহার করতে, সেটা ব্যবহার করতে পারবে। কারণ আমরা যে অনুসন্ধান চালাচ্ছি সেটাই তথ্য নির্ভর হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে দালিলিক প্রমাণও উপস্থাপন করার চেষ্টা করছি। সুতরাং এটি রাষ্ট্র, মানে সরকার যেভাবে চাইবে, সরকার চাইলে এটি বিচারিক আদালত পর্যন্ত নেওয়া সম্ভব। আরেকটা জিনিস বলে রাখি, কতটা বর্বরতা ছিল যে মানুষকে ধরে নিয়ে ইঞ্জেকশন পুশ করে পলিথিন দিয়ে দম বন্ধ করে হত্যা করা হয়েছে। হত্যার পরে লাশ কারো বুড়িগঙ্গায়, কারো ট্রেন লাইনে, কাউকে রোডে ফেলা হয়েছে। এবং আরও যে কি কি করা হয়েছে জানি না, গোপন জায়গায় তো লাশ দাফনও হতে পারে। আর এখন পর্যন্ত যে জায়গায় আছি আমরা, সেখানে এখন পর্যন্ত 5-6 তারিখ 7 তারিখে বেশ কিছু মানুষ ছাড়া পেয়েছেন। যারা ছাড়া পেয়েছেন তাদের কেউ কেউ প্রকাশ্যে আসছেন, অনেকে হয়তো আসছেন না। ফলে ঠিক কতজন ছাড়া পেয়েছে জানি না, তবে যারা এখনও ছাড়া পাননি আমাদের দৃষ্টি দিতে হবে সেই জায়গাতে যে তাদের সর্বশেষ ঘটনাটা কি ঘটেছে, তারা জীবিত না তাদের অবস্থাটা কি হয়েছে এটা জানা। এবং এটি খুবই দুরূহ ব্যাপার। এবং দেখেন, এখন পর্যন্ত বলার সুযোগ আসেনি যে দেশে সর্বক্ষেত্রে সুবাতাস বইছে, এটা বলার কিন্তু সুযোগ এখনো আসেনি। এখন পর্যন্ত আপনি দেখেন, যারা এই 15 বছরে এই ধরনের কাজগুলো যেখানে হয়েছিল, যাদের পোস্টিং এখানে ছিল, তারা কেউ কিন্তু এখন এখান থেকে রিমুভ করা হয়েছে খুব কম সংখ্যায়। এবং এখন পর্যন্ত এই যে বাহিনীগুলি নিজেদের দোষ স্বীকার করছেন, কিন্তু এই বাহিনীগুলি তো জানেন যে কারা 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 এটার সাথে যুক্ত ছিলেন। বাহিনীগুলির তো নৈতিক দায়িত্ব এখন সেই ইনফরমেশনগুলি গুম সংক্রান্ত ইনকোয়ারি কমিটির কাছে, মানে কমিশনের কাছে হস্তান্তর করা। এবং শুধু তাদের না, দেশবাসীর কাছেও অনেক দালিলিক প্রমাণ থাকতে পারে। একটি মানুষকে ধরেন ইটিভির বিল্ডিংয়ের নিচ থেকে উঠিয়ে নেওয়া হলো, এখানে সিসিটিভি ক্যামেরা ছিল, সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে, তখন হয়তো ঝুঁকির কারণে কেউ এটা প্রকাশ করেনি, কিন্তু সংরক্ষণ যদি করে থাকে বা কেউ ক্যামেরায় একটা ছবি তুলে রাখছে মোবাইল ক্যামেরায়, সেই ছবিটি দিয়েও যদি এখন সাহায্য করে কমিশনকে, তাহলে কমিশন কাজটা নিঃসন্দেহে এই ধরনের ছবি বা ফুটেজ অনেক কাজে লাগে। যেমন 21 চেয়ারম্যান আব্দুল সালাম সাহেবকে যখন তুলে নেওয়া হলো, তাকে তো গুম করা হতো এরকম একটা আশঙ্কা ছিল, শুধুমাত্র সাথে সাথে নিউজ করা হয়েছিল ওই ফুটেজ দিয়ে, সিসি ক্যামেরা ফুটেজ দিয়ে, যার কারণে তাকে হয়তো গুম করতে পারেনি বা অন্য কোনো আরও নির্যাতন করতে পারেনি। নূর খান লিটন, আমার কাছে আপনার কাছে প্রশ্ন যে যেই তদন্ত প্রতিবেদনটি দেওয়া হলো মানে অন্তর্বর্তী অবস্থায়, আমরা চূড়ান্ত প্রতিবেদনটি কবে নাগাদ পেতে পারি? এটি সময় সাপেক্ষ ব্যাপার, আমি একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারবো না। এই কারণে যে আমি আসলে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটা তো করি দীর্ঘদিন ধরে। এইটার যে বিস্তৃতি, যে আপনার ডেপথ যে ঘটনাগুলি আছে, এগুলিকে বের করে আনা একটা সময় সাপেক্ষ ব্যাপার। যেমন ধরেন, এখানে এইটা বললে চলবে না যে শুধুমাত্র মানুষের বয়ান দিয়ে আমি একটা রিপোর্ট শেষ করে দিব। এইখানে আমার তৎকালীন পরিস্থিতি, পরিবেশ, তখনকার কমান্ড রেসপন্সিবিলিটিস, বাহিনীগুলি কীভাবে পরিচালিত হতো, তারপর ডেড বডিগুলি যেখানে ফেলেছে সেগুলি অনুসন্ধান করা, ডিএনএ টেস্ট করার চেষ্টা করা, ফরেন্সিক বিষয়গুলো আছে,
অনেক বিস্তৃত কাজ। এটি যেমন একদিক, আরেকটা দিক হচ্ছে আপনার এখান থেকে ধরে ভারতে নেওয়া এবং ভারতে আরেকটা আইনে গ্রেপ্তার দেখানো, পাসপোর্ট আইন বা ওখানকার কোনো সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো, এই ঘটনাগুলি হয়েছে। এবং এটা আমি আবারও বলছি যে ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য, লুটপাট অব্যাহত রাখার জন্য তৎকালীন স্বৈরাচার সরকার করেনি এমন কোনো ঘটনা নেই। শুধু করে ক্ষান্ত হয়নি, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। এই আপনার ইটিভির কথা চিন্তা করেন, এটার মালিকানা পরিবর্তনের মধ্য দিয়ে এর যে একটা গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল সেটাকে ড্যামেজ মানে নষ্ট করে দিয়েছে। এটা একটি ক্ষেত্রে বললাম, এরকম তো প্রতিটি ক্ষেত্রে হয়েছে। টেলিফোন করে আপনার মনে থাকার কথা, আমি এই ইটিভিতেই কথা বলছিলাম, হঠাৎ করে আপনারা বন্ধ করে কথা প্রসঙ্গ পাল্টিয়ে ফেলেছিলেন। জি, এটা আপনার মনে থাকার কথা। বাধ্য হয়েছিল। আমরা শেষ করব। আশরাফ কাছে, আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন কিংবা অন্যান্য যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ, তারা বারবারই গুম সংক্রান্ত বিষয়ে সরকার জবাব দিতে চেয়েছিল। আওয়ামী লীগ সরকার সেটি বারবার অ্যাভয়েড করে গিয়েছে। কিন্তু এইটি করে কি আন্তর্জাতিকভাবে কোনো জবাবদিহিতার আওতায় আনা গেছে বা তাদের কি করণীয় ছিল? 1 মিনিটের মধ্যে যদি বলতেন আমরা শেষ করব। আমি আপনাকে পরিষ্কার বলি, আমরা সেই সময় সরকারের যে বক্তব্য দেখেছি সেটি পৃথিবীর স্ট্যান্ডার্ডে গ্রহণযোগ্য না। আপনি সরকারে আছেন, আপনার নাগরিকরা নিখোঁজ হয়ে যাচ্ছে, আপনি বলছেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি সেক্ষেত্রে কি করা ছিল? না, কমিউনিটি যেটি করার কথা ছিল তাদের আরও তৎপর হওয়া উচিত ছিল, তাদের আরও প্রেশার দেওয়া উচিত ছিল। দেখুন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন হয়েছে, আমি মনে করি 15 বছরের সংগ্রামের পরেই 15 দিনের আন্দোলন হয়েছিল জুলাই অগাস্টে ধারাবাহিকভাবে, এবং কেউ যদি এটি বুঝতে ব্যর্থ হয় তার জন্য কিন্তু সুসংবাদ নেই। কাজেই আমার মনে হয় গুম খুনে যারা ভিকটিম হয়েছেন তাদের জন্য ফাউন্ডেশন করা দরকার, তাদেরকে আপনার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া দরকার রাষ্ট্রের, এবং তাদেরকে সম্মানী দেওয়া দরকার। এই জায়গাটি করলে যেটি সুবিধা হবে সেটি হচ্ছে যে আপনি দীর্ঘদিন ব্যাপী এই গুম খুন এবং বিনা বিচারে হত্যার তদন্তটি চালিয়ে যেতে পারবেন। অনেক ধন্যবাদ সাংবাদিক আশরাফ কাছে, ধন্যবাদ নূর খান লিটন। দর্শক, শেষ করছি, ভালো থাকুন, শুভরাত্রি।